রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উত্তরা গণভবন এবং নাটোর রাজবাড়ি সহ ইত্যাদি স্থান দর্শন করলাম এবারের ডিসেম্বরের ছুটিতে। তো কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, 64 জেলায় পরিপূর্ণ বিভিন্ন দর্শনীয় স্থান দিয়ে এবারের ডিসেম্বরের ছুটিতে আমরা সপরিবারে ট্যুরে গেলাম নাটোর। তো পুরো ট্যুরটি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আছি আপনাদের সঙ্গে স্নিগ্ধজিৎ। তো ট্যুরের শুরুতে আমরা বোয়ালমারী রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে উঠে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হলাম এবং 12:30টায় ঈশ্বরদী পৌঁছে আমরা বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। তবে যখন আমাদের ট্রেন লালন শাহ সেতুর পাশের রেল সেতু দিয়ে প্রবেশ করছিল তখন আমরা দেখতে পেলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতদিন যা পাঠ্যপুস্তকে পড়েছিলাম তা আজ নিজের চোখে দেখতে পেলাম। অবশেষে টুঙ্গিপাড়া এক্সপ্রেস থেকে ঈশ্বরদী রেল স্টেশনে ট্রেন থেকে অবতরণ করলাম এবং বেশ কিছু ফটোগ্রাফিও করে নিলাম। অবশেষে রনি এক্সপ্রেসে করে নাটোরের দাসুরিয়া মোড়ে পৌঁছালাম এবং সেখান থেকে অটোরিকশায় মাদ্রাসার মোড় পার করে পৌঁছালাম ইসলামিয়া প্রচুর হোটেলে এবং এটি নাটোরের সর্বপ্রথম রেস্টুরেন্ট। অবশেষে সেখান থেকে খেয়ে দিয়ে আমরা অটোরিকশায় রওনা দিলাম বিখ্যাত উত্তরা গণভবনের উদ্দেশ্যে। আমাদের গাইড বলল পাশের যে নারকেল গাছগুলোর মতো বড় বড় গাছ রয়েছে এটি মূলত সাবু গাছ, যেগুলো রাজার আমলে রাজারা লাগিয়ে রেখে গিয়েছিল। অবশেষে উত্তরা গণভবনের গেট দর্শন করার সুযোগ হলো। এই গণভবনের গেটটা অসাধারণ। এখানের সবচাইতে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এর উপরে লাগিয়ে থাকা ঘড়ি। এই ঘড়িটা মূলত ইতালি থেকে সংগ্রহ করা হয়েছিল। অবশেষে আমরা 30 টাকা জনপ্রতি টিকিট কিনলাম এবং ভেতরে ঢোকার সুযোগ হয়ে গেল। তবে তার আগে আমরা বেশ কিছু ফটোগ্রাফিও করে নিলাম। অবশেষে আমরা দীঘাপাতিয়া রাজবাড়িতে প্রবেশ করলাম। দীঘাপাতিয়া রাজবাড়ি বলছি কেন? কারণ এটি মূলত ছিল দীঘাপাতিয়া রাজবাড়ি। 1972 সালে এটির নামকরণ করা হয় উত্তরা গণভবন। ঢাকার বাইরে এটিই তখন ছিল প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন, এমনকি এখনও আছে। এর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হলো এর ঘড়ি, যা ইতালি থেকে সংগ্রহ করা হয়েছিল। ভেতর থেকে আমরা বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। যাই হোক, উত্তরা গণভবনের ভিতরে এক বিশাল মনোরম পরিবেশ। ভেতরে রয়েছে বিভিন্ন দালান ও স্থাপনা সহ মাঠ, চিড়িয়াখানা ও জাদুঘর সহ বিভিন্ন পুরাতন গাছপালা। এখানে রয়েছে বিভিন্ন কামানের মডেল, যা তৎকালীন সময়ে যুদ্ধ কিভাবে হতো ইত্যাদি বিষয়াদি তুলে ধরে। যাই হোক, এখানের পুরাতন গাছপালার কালেকশন অনেক। আমাদের ট্যুর গাইড বলল এ সকল গাছ নাকি 500 বছরেরও বেশি পুরাতন। হতেও পারে তাই, গাছগুলো দেখে তাই মনে হচ্ছিল। এই গণভবনের পশ্চিম পাশে রয়েছে রানীমহল, রানীঘাট, ছোট চিড়িয়াখানা ও জাতির পিতার স্বহস্তে রোপিত হৈমন্তী বৃক্ষ। এই রানীমহলের ভেতরও খুব প্রাকৃতিক সবুজে ঘেরা মনোরম পরিবেশ। এখানে একটি সংস্কার করা ঘাট রয়েছে যেখানে রানী স্নান করত। এখানে বিভিন্ন পুরাতন বৃক্ষ সহ রয়েছে মিনি চিড়িয়াখানা। এখানে রয়েছে চিত্রা হরিণ। এদেরকে সুন্দরবন থেকে সংগ্রহ করা হয়েছে। এদেরকে আমি নিজ হাতে খাইয়ে দিলাম, তবে এদের খুবই কারাবন্দী পরিবেশে রাখা হয়েছে। এরা গাছের কচি পাতা, ফলমূল, ঘাস ইত্যাদি খায়। এরা 2 থেকে 3 বছরে 1 থেকে 2টি বাচ্চা দেয় এবং 8 থেকে 14 বছর বাঁচে। এদের ইংরেজি নাম সাপোর্টেড ডিয়ার এবং বৈজ্ঞানিক নাম এক্সিস এক্সিস। এছাড়াও এখানে রয়েছে ময়ূর, আফ্রিকান গ্রে বার্ড, ঘুঘু পাখি, খরগোশ ও বানর। এছাড়াও এই উত্তরা গণভবনে রয়েছে বিশাল সংগ্রহশালা, যেখানে দীঘাপাতিয়া রাজপরিবারের সদস্যের ব্যবহার্য বিভিন্ন আসবাবপত্র রয়েছে। উল্লেখযোগ্য রয়েছে রাজার মিশর থেকে আনা বাথট্যাব, রাজার মুকুট ও সিংহাসন, স্বর্ণমুদ্রা, ফ্যানযুক্ত বিলাস টেবিল ইত্যাদি এখানে রয়েছে। ভেতরে ক্যামেরা আনা নিষেধ বিধেয়েও আমরা এখানের ফুটেজটি তুলতে পারিনি। গণভবনটি খুবই চমৎকার। যাই হোক, এরপরে রিকশায় চলে গেলাম রানী ভবানীর বাড়ি তথা নাটোর রাজবাড়ি। অবশেষে এখানেও টিকিট কেটে আমরা প্রবেশ করলাম নাটোর রাজবাড়ির ভিতর। রানী ভবানীরও কিন্তু একটি বড় ইতিহাস রয়েছে। রানী ভবানী ছিলেন খুবই ভালো একজন রানী নেত্রী। তার ছিল 2 ছেলে ও 1 মেয়ে। 2 ছেলে অকালে মৃত্যু হয়, ফলে রাজ সিংহাসন দখল করেন তার কন্যার বর তথা তার জামাই। তবে এই জামাইয়ের 2 পুত্র ছিল। তারা দুজন পুরো প্রাসাদ ভাগাভাগি করে নেন। তারপরে তাদের থেকেই এখানে ঝামেলা শুরু হয়।
এখানে রানী ভবানীর জামাইয়ের দুই ছেলে খুবই বাজেভাবে প্রজাদের শাসন করত, যার ফলে এটি পাগলা রাজবাড়ি নামেও পরিচিত। এখানে রয়েছে লোকনাথের গুরুদেবের মূর্তি, রয়েছে পরমেশ্বর এবং কৃষ্ণের মূর্তি, রয়েছে প্রদীপ ঘর এবং এছাড়াও রয়েছে তারকেশ্বর মন্দির। কথিত আছে এখানকার মন্দিরগুলো খুবই জাগ্রত এবং এখানে কিছু লোক আছে যারা নিয়মিত এগুলোর পূজা করেন। এখানে রয়েছে একটি পঞ্চনাগ, যেটির চোখ মার্বেল পাথর দিয়ে তৈরি, দেখে যেন মনে হয় আসল সাপ বসে আছে। এখানে রয়েছে লোকনাথের মূর্তি, রয়েছে লোকনাথের একটি আশ্রম। লোকনাথের এই মন্দিরের পাশেই রয়েছে মেইন ভবনের একটি অংশ। এখানে খুবই সুন্দরভাবে কারুকার্য করা দেওয়াল রয়েছে, যেগুলো দেখে মন পুরো ভরে যায়। এগুলো থেকে রানী ভবানীর ধার্মিকতার পরিচয় পাওয়া যায়। তবে রানীর মেইন ভবনের সামনে রয়েছে একটি সুবিশাল মাঠ। রানীর এই ভবনটি চারিদিক দিয়ে সবুজে ঘেরা। এখানে কর্তৃপক্ষ একটি ম্যাপ দিয়ে দিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান এবং রানী ভবানীর এই বাড়ির চারপাশের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা ভালোভাবে তুলে ধরেছে। ম্যাপ দেখলে বোঝা যায় রানীর এই বাড়ি কতটা সুরক্ষিত। এখানেই রয়েছে শ্রী শ্রী শ্যাম সুন্দর মন্দির, যেটি রানী ভবানী কৃতক তৈরি। এখানে রয়েছে কৃষ্ণের এবং রাধার একটি জাগ্রত মন্দির। এখানে 10 থেকে 20 জন লোক রয়েছে যারা সারাদিন এখানে পূজা করে, এখানেই জীবনযাপন করে এবং এখানকে রক্ষা করে। এখানে মন্দির পাহারা দেয়। অবশেষে রানী ভবানীর রাজবাড়ি থেকে 605 ফুট দূরে অবস্থিত একটি জাগ্রত কালী মন্দিরে আমরা প্রবেশ করি। এই মন্দিরটিও ছিল রানী ভবানীর তৈরি। যাই হোক, এই মন্দিরের পাশে রয়েছে একটি মিষ্টির দোকান, যেখানে নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা পাওয়া যায়। আমাদের গাইড বলল এখানে নাকি অরিজিনাল কাঁচাগোল্লা পাওয়া যায়। কাঁচাগোল্লা ছিল 600 টাকা কেজি। অবশেষে নাটোরের সুবিখ্যাত কাঁচাগোল্লা কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং নাটোর থেকে পদ্মা এক্সপ্রেস হয়ে মাছকান্দি এবং মাছকান্দি থেকে বলমারি হয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো এভাবেই আমরা ট্যুরটি সম্পন্ন করলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।